অধ্যাপক মুজিবুর রহমান দেশে স্বেচ্ছায় রক্তদানের অন্যতম পথিকৃৎ। সমাজ সেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ ডাক্তার মুজিবুর রহমানকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, ডাক্তার মুজিবুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সমরজিৎ রায় চৌধুরী। অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। চৌধুরীর অবস্থান আমাদের দেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পীদের প্রারম্ভ পংক্তিতে। নিরলস শিল্পকলা চর্চার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে মহিমান্বিত করার ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। তাঁর শিল্পকর্ম বিশ্বের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়েছে। শিল্পী হিসেবে তিনি বহু পদক, পুরস্কার ও সম্মাননা প্রাপ্ত। তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম নকশাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ও লোগোর নকশা করেছেন। সমরজিৎ রায় চৌধুরী দেশের বিদ্যমান লোকশিল্প ও লোকজ সংস্কৃতি নিয়ে তৈরি করেছেন সৃজনশীলতার এক নতুন ধারা। তাঁর কর্মকৃতি বহির্বিশ্বে পরিচিত ও প্রশংসিত। তিনি শিল্প ও চারুকলা বিষয়ে গণন দুরূহ প্রবন্ধের প্রণেতা। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব সমরজিৎ রায় চৌধুরীকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব সমরজিৎ রায় চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রামকানাই দাস। রামকানাই দাস অর্ধ শতাব্দী ধরে সঙ্গীতের বিকাশ ও প্রসারে নিবেদিত। প্রতিভায় ও কর্মকৃতিতে তিনি বহুমাত্রিক। তিনি সঙ্গীত শিল্পী, সঙ্গীত গুরু, লোকসঙ্গীতের সংগ্রাহক, সুরস্রষ্টা, গ্রন্থকার ও সংগঠক। বিস্তৃত প্রায় লোকসঙ্গীত সংগ্রহ করে তিনি দেশে বিদেশে শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি বিভিন্ন মেয়াদে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, উদীচী ও ছায়ানটের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। 70-এর নির্বাচন এবং তার পূর্ববর্তী ও পরবর্তী আন্দোলন সংগ্রামে গণচেতনা উদ্দীপক সাংস্কৃতিক কর্মসূচিগুলোয় রামকানাই দাস প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থী শিবিরে গান গেয়ে তিনি দেশান্তরী মানুষের মনোবল সমুন্নত করেন। পণ্ডিত রামকানাই দাসের সুরারোপিত অনেক গান বিপুল জনপ্রিয়তা অর্জন করে। তাঁর প্রতিষ্ঠিত সঙ্গীত পরিষদ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ
জনাব রামকানাই দাসকে 2014 সালের 21শে পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব রামকানাই দাস দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে তার পুত্র জনাব পিনু সেন দাসকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এস.এম. সুলাইমান। এস.এম. সুলাইমান ছিলেন নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা, গায়ক ও সঙ্গীতকার। তিনি 30টির অধিক মঞ্চ নাটকের রচয়িতা ও নির্দেশক। নাটকে সঙ্গীত ও কোরিওগ্রাফি প্রয়োগের মাধ্যমে দেশের নাট্য আন্দোলনে তিনি নবতর মাত্রা যুক্ত করেন। টেলিভিশনের জন্য তিনি 25টিরও বেশি নাটক রচনা করেন, নির্মাণ করেন অসংখ্য ভিডিও চিত্র ও ডকুমেন্টারি। তিনি বাংলাদেশের অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক ও থিয়েটার আর্ট ইউনিট সহ 5টি নাট্যদলের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি প্রবাসী বাঙালিদের সমন্বয়ে গঠিত দল বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার প্রযোজনায় 7টি নাটক মঞ্চায়ন করেন। তার রচিত ও নির্দেশিত নাটক আমিনা সুন্দরী আমেরিকার অফ ব্রডওয়েতে মঞ্চস্থ প্রথম বাংলা নাটক। এস.এম. সুলাইমান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হিসেবেও 2বার দায়িত্ব পালন করেন। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ এস.এম. সুলাইমানকে 2014 সালের 21শে পদক মরণোত্তর প্রদান করা হলো। সম্মানিত সুধী, এস.এম. সুলাইমানের পক্ষে তার কন্যা আনিকা মাহিন একাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। গোলাম সারওয়ার। বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার 5 দশকেরও বেশি সময় জুড়ে দেশের সাংবাদিকতায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও অসাম্প্রদায়িক চিন্তা চেতনার নিরবচ্ছিন্ন চর্চা করে চলেছেন। বর্তমান বাংলাদেশের বৃহৎ কলেবরের পেশাদারী সংবাদপত্রের অভিযাত্রার অন্যতম পথিকৃৎ সম্পাদক তিনি। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ 27 বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি সৃজনশীল ও পেশাদার সাংবাদিকতায় দক্ষতার স্বাক্ষর রাখেন। তিনি দেশের 2টি মূলধারার দৈনিক, দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর নেতৃত্বে ও সাংগঠনিক দক্ষতা অনেক সাংবাদিককে এ পেশায় আসতে আকৃষ্ট করেছে। গোলাম সারওয়ার একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। তিনি সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি। সাংবাদিকতায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব গোলাম সারওয়ারকে 2014 সালের 21শে পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব গোলাম সারওয়ারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
প্রফেসর ডক্টর এনামুল হক মহান ভাষা আন্দোলনে বগুড়া শহরের অন্যতম সংগঠক ছিলেন তরুণ এনামুল হক। 1954-55 সালে তিনি কারাবরণ করেন। 1971 সালে ইংল্যান্ডে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলার ক্ষেত্রে তিনি সংগঠকের ভূমিকায় নামেন। বিভিন্নমুখী কৃতিত্বের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘরকে পুরনো ঢাকার নিমতলি থেকে শাহবাগে নিয়ে আসা এবং ব্যবহারকারী ও দর্শনার্থীদের কাছে তা আকর্ষণীয় করে তোলা। বাংলাদেশ টেলিভিশনে ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান দেখা হয় নাই চক্ষু মেলিয়া তাঁর উপস্থাপনায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। 1990 সালের 17 মার্চ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন। 1990 সালে প্রথমবারের মতো জাতীয়ভাবে রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী উদযাপনেও তিনি প্রবর্তকের ভূমিকা পালন করেন। 1995 সাল থেকে ডক্টর এনামুল হক বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও একাডেমিক ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। প্রত্নতত্ত্ব ও শিল্পকলার ইতিহাস ভিত্তিক লিখিত ও সম্পাদিত তাঁর গ্রন্থাবলী ও জার্নালের সংখ্যা 11। ডক্টর এনামুল হকের প্রকাশিত সাহিত্যকর্ম 9টি, গীতিনাট্য 8টি। গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর এনামুল হককে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, ডক্টর এনামুল হককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে 21 পদক গ্রহণ করবার উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর অনুপম সেন। ডক্টর অনুপম সেন 4 দশক ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে এবং 1969 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। সমাজতত্ত্ব এবং সাহিত্য ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে তাঁর অমেয়প্রায় প্রকাশনা। বিশেষভাবে উল্লেখনীয় বিশ্ববিখ্যাত প্রকাশক সংস্থা রুটলেজ কর্তৃক প্রকাশিত দ্য স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ক্লাস ফরমেশনস ইন ইন্ডিয়া। এটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকাভুক্ত। তাঁর বাংলাদেশ, সমাজ ও রাষ্ট্র, বাংলাদেশ ও বাঙালি, রেনেসাঁ, স্বাধীনতা চিন্তা ও আত্মানুসন্ধান, বিলসিত শব্দগুচ্ছ প্রভৃতি গ্রন্থ পাঠক সমাজে সমাদৃত হয়েছে। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি সম্পৃক্ত। ডক্টর সেন মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর অনুপম সেনকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, ডক্টর অনুপম সেনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।
জামিল চৌধুরী। জনাব জামিল চৌধুরী 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী। 1964 সালে তিনি ঢাকায় টেলিভিশন কেন্দ্রের স্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন। টেলিভিশন সম্প্রচার কেন্দ্র পরিচালনাকালে তিনি দাপ্তরিক নথিপত্র বাংলায় প্রচলন এবং দেশে সর্বপ্রথম ব্যাংকের চেক বাংলায় লিখতে শুরু করেন। ঢাকা টেলিভিশনে কর্মরত থাকা সত্ত্বেও তিনি 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং কলকাতায় বিদেশি সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ তথ্য ব্যাংক স্থাপন ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। 1975 সালে বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর বাংলাদেশে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব প্রতিহত করবার উদ্দেশ্যে তিনি শ্রোতার আসর নামে একটি সংগঠন গড়ে তোলেন। তিনি বাংলা ভাষার আবিধানিক অর্থ এবং প্রমিত বানান ও উচ্চারণ বিষয়ে কয়েকটি বিশেষ অভিধান সংকলন সম্পাদনা করেন। বাংলা একাডেমির উদ্যোগে তিনি মুনির অপটিমা টাইপরাইটারের আধুনিক কিবোর্ড উদ্ভাবন করেন। ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে বাংলা তারিখ সমন্বয় ও আধুনিকায়নের জন্য তাঁর দেওয়া প্রস্তাব বাংলা একাডেমি সামান্য সংশোধনী সহ গ্রহণ করে। বাংলা বানান ও উচ্চারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2010 সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ এবং এবছরই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে সম্মানিত করে। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব জামিল চৌধুরীকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব জামিল চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বেলাল চৌধুরী। বেলাল চৌধুরী দেশের কাব্যভুবনে স্বনামধন্য ও স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক ব্যক্তি। তিনি কবিতা ছাড়াও প্রবন্ধ, কলাম, ফিচার, গল্প, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য ও কথা সাহিত্যে শ্রমনিবিড় ও প্রতিভাদীপ্ত অবদান রেখে চলেছেন। তিনি ফরাসি, জার্মানি, স্প্যানিশ, পর্তুগিজ ও জাপানি কবি ও লেখকদের বহু ছোট গল্প ও কবিতা বাংলায় অনুবাদ ও প্রকাশ করেছেন। 1954 সালে তিনি বাম রাজনীতিতে সক্রিয় হন এবং 2 বছর কারাভোগ করেন। সাংবাদিকতা, সম্পাদনা এবং ফিচার ও কলাম রচনা সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সক্রিয় অবদান রেখেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার, স্বীকৃতি ও সম্মাননা লাভ করেছেন। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব বেলাল চৌধুরীকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব বেলাল চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্যে সবিনয় অনুরোধ জানাচ্ছি। রশিদ হায়দার। দেশের কথা সাহিত্যে
রশিদ হায়দারের উপস্থিতি বিশিষ্টভাবে উজ্জ্বল। তাঁর সাহিত্যে বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতি শিলিত শৈলীতে উপস্থাপিত। 2013 সালে দিল্লির ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়া প্রথমবারের মতো বাংলাদেশের দুজন কথা সাহিত্যিকের 3টি বই প্রকাশ করে। এগুলির মধ্যে রশিদ হায়দারের গল্প সংকলন অন্যতম। রশিদ হায়দারের বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থ স্মৃতি 1971, 13টি খণ্ডে প্রকাশিত। 1971 ভয়াবহ অভিজ্ঞতা। পেঙ্গুইন ভাইকিংস থেকে প্রকাশিত গ্রন্থে নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক গুন্টার গ্রাস সম্পাদিত গ্রন্থ সম্পর্কিত তাঁর রচনা এক শ্রমনিবিড় সৃষ্টি। এই বিশিষ্ট গদ্যশিল্পীর গ্রন্থ সংখ্যা 56। তিনি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, নেধু শাহ সাহিত্য পুরস্কার, পাবনা সমিতি স্বর্ণপদক ও রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কারে ভূষিত। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব রশিদ হায়দারকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব রশিদ হায়দারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিপ্রদাস বড়ুয়া। দেশের সাহিত্য ভুবনে বিপ্রদাস বড়ুয়া প্রারম্ভ পংক্তির একজন কথা সাহিত্যিক। তিনি প্রায় 150 গল্প, উপন্যাস এবং নিসর্গ ও পরিবেশ বিষয়ক শিশু ও বড়দের গ্রন্থের প্রণেতা। তাঁর রচনা ষষ্ঠ, সপ্তম ও নবম দশম শ্রেণীর পাঠ্যতালিকাভুক্ত হয়েছিল। বর্তমানে 8ম শ্রেণীতে পাঠ্যতালিকাভুক্ত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি শব্দ সৈনিক রূপে কথিকা ও মুক্তিযুদ্ধের ডায়েরি প্রচার করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক তাঁর গ্রন্থের সংখ্যা 13। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব বিপ্রদাস বড়ুয়াকে 2014 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব বিপ্রদাস বড়ুয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আব্দুস শাকুর বহুমুখী প্রতিভার এক তুলনাবিরল দৃষ্টান্ত। বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও আরবি ভাষা ও সাহিত্যে তিনি বিশেষ ব্যুৎপত্তির অধিকারী ছিলেন। স্বকীয় ধারার গদ্যকার হিসেবে আব্দুস শাকুর সুধী মহলে স্বীকৃত ও সমাদৃত। বাংলা সাহিত্যে ও গবেষণায় তাঁর কীর্তি অসামান্য। বিভিন্ন বিষয়ে তিনি গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর গ্রন্থের সংখ্যা 56। উল্লেখযোগ্য প্রকাশনা: রবীন্দ্রজীবন, মহামহিম রবীন্দ্রনাথ, সঙ্গীত সংবিত, গোলাপ সংগ্রহ, মহান শ্রোতা, সঙ্গীত বিচিত্রা, শ্রোতার কৈফিয়ত,
রসিক বাঙালি প্রভৃতি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অমিয় ভূষণ পুরস্কার, প্রথম আলোর বর্ষসেরা বই পুরস্কার, শ্রুতি পুরস্কার ও অলক্ত সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুস শাকুরকে 2014 সালের 21শে পদক মরণোত্তর প্রদান করা হলো। সম্মানিত সুধী, আব্দুস শাকুরের পক্ষে তাঁর পুত্র ডাক্তার ইশতিয়াক আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কেরামত মাওলা। কেরামত মাওলা এদেশের একজন বিশিষ্ট অভিনয় শিল্পী। তিনি 1965 সালের 2 ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান টেলিভিশনে যোগদান করেন এবং 1999 সালে বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার অব ডিজাইন পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি 1956 সাল থেকে অভিনয় ও নির্দেশনার সঙ্গে যুক্ত। তিনি গত শতকের 60 দশকের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের নবনাট্য আন্দোলনের ধারার সঙ্গে যুক্ত হন এবং আন্দোলনকে বেগবান করে তোলেন। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে যুগপৎ অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাঁর অভিনীত বহু নাটক ও চলচ্চিত্র দর্শকপ্রিয়তা লাভ করেছে। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ITI ঢাকা কেন্দ্রের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য তিনি প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, অভিনয়ের জন্য শিল্পকলা একাডেমি পুরস্কার এবং কলকাতার উৎপল দত্ত সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব কেরামত মাওলাকে 2014 সালের 21শে পদকে ভূষিত করা হলো। সম্মানিত সুধী, জনাব কেরামত মাওলাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে অশেষ ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে সভাপতির ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, I now have the privilege to request the chairperson of the program, the Honourable Minister for the Ministry of Cultural Affairs, Mr. Asaduzzaman Noor MP, to please deliver his speech. 21শে পদক 2014 প্রদান উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় জাতীয় সংসদের সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, 21শে পদকপ্রাপ্ত গুণীজন এবং সুধীজন, সবাইকে শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 52 ভাষা আন্দোলনের অমর শহীদদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি
মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং আমার নির্যাতিত মা বোন ও বীর মুক্তিযোদ্ধাদের, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়। সম্মানিত সুধী, স্বাধীন আবাসভূমির জন্য, মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, হাজার বছরের বাঙালি সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য রক্ষার জন্য এই বদ্বীপের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বাঙালির ইতিহাস এই গৌরবোজ্জ্বল সংগ্রামের সাক্ষ্য বহন করছে। ভাষাকে নিয়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নই আমাদের আপোষহীন করেছে অন্যায়ের বিরুদ্ধে, উজ্জীবিত করেছে স্বদেশ প্রেমের মন্ত্রে। মাতৃভাষায় কথা বলার অধিকার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তার পূর্ণতা। আর তাই বাঙালি জাতির সমগ্র সত্তা জুড়েই সতত বহমান ২১-এর চেতনা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই প্রবর্তন করা হয়েছে অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ২১ পদক। স্ব ক্ষেত্রে গুণী মানুষদের সম্মান দিতেই এই পদক। যে জাতি গুণের কদর করে না, গুণীজনদের সম্মান দেয় না বা দিতে জানে না, সেই জাতি কখনো নিজেদের সভ্য বলে দাবি করতে পারে না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, অতীতে বিভিন্ন সময়ে অনেক বরেণ্য মানুষকেই ২১ পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়েছে। এক্ষেত্রে অনেক সময় সংকীর্ণ দলীয় মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে। তবে এটি মোটেও অপ্রত্যাশিত ছিল না, কেননা যারা ভাষা, স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য সবকিছুই ধ্বংস করতে সক্রিয়, এদেশের প্রতি যাদের মমত্ববোধ নেই, তাদের কাছে প্রকৃত গুণের কদর হবে না, এটাই তো স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতির উত্তরণ হয়েছে। তার সার্বিক তত্ত্বাবধানে আমরা চেষ্টা করেছি যোগ্য ও যথাযথ নামগুলোই যেন বিবেচিত হয় ২১ পদকের জন্য। তার প্রমাণও আপনারা পেয়েছেন। শুধুই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যেই আমরা বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী সব অর্জন সাধন করেছি। মূলত তার আন্তরিক প্রচেষ্টার ফলেই ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বাংলায় ভাষণ দিয়ে বিশ্ব দরবারে বাংলা ভাষার গৌরবকে তুলে ধরেন। আর আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের একটি দাপ্তরিক ভাষা করবার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি অচিরেই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে আমাদের প্রিয় বাংলা ভাষা। সমবেত বিদগ্ধজন, মেধা ও মননের সম্মিলন মানুষের অমিত শক্তির দ্বারকে উন্মোচিত ও বিকশিত করে, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হয়। আর মানুষ যত বেশি মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে ওঠে, একটি উন্নত মানবিক সমাজ প্রতিষ্ঠা ততই সহজতর হয়। আমি বিশ্বাস করি আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে নতুন প্রজন্ম বিকশিত হবে মেধাবী গুণী মানুষের আলোকের ঝর্ণাধারায়। অশুভ, অন্যায়, অকল্যাণ নির্বাসিত হবে সমাজ জীবন থেকে। মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ, সন্ত্রাস, ধর্মান্ধতা মুক্ত অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ বিনির্মাণই
আমাদের 21-এর অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি কৃতজ্ঞতা। সর্বক্ষেত্রেই আপনার সুচিন্তিত নির্দেশনা আমাদের সঠিক পথে চলার প্রেরণা যোগায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এবার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথির ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, I now have the privilege to announce the chief guest of today's program, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, to deliver her speech. Ladies and gentlemen, the Prime Minister. সম্মানিত সভাপতি, সহকর্মীবৃন্দ, এবারে 21 পদকপ্রাপ্ত গুণীজন বৃন্দ এবং সভাপতি সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 21 পদক 2014 প্রদান অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং পদকপ্রাপ্তগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষা আন্দোলনের বীর শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ সকল শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। 21 মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের এক বৃহত্ত কাহিনী। 21 মানে মাকে মা বলে ডাকার অধিকার অর্জন। 21 বাঙালির সাহিত্য, সংস্কৃতি, লোকাচার, জীবনবোধের স্বতন্ত্র বজায় রাখার প্রেরণা। 21 বাঙালি জাতির চেতনা ও গৌরবের উৎস। 21 আমাদের অহংকার, আমাদের হার না মানা অবিনাশী চেতনার নাম, আমাদের সামগ্রিক পরিচয়। তাই 21 পদকপ্রাপ্তি অত্যন্ত সম্মানের ও গৌরবের। আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি সেই 1948 সাল থেকেই এই মাতৃভাষার অধিকার অর্জনের সংগ্রাম শুরু করেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছিলেন। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতা যারা আমাদের এই মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছেন। আমার মুক্তিযুদ্ধের লাখো শহীদ ভাই বোন এবং আমার নির্যাতিত মা বোন, তাদেরকে আমি স্মরণ করছি। 1948 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান গণপরিষদ অধিবেশনে সরকারি কাজে সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা ব্যবহারের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। সেই সাথে সাথে সেটা যখন গ্রহণ করা হয় না, সেটা বাঙালি জাতি কখনো মেনে নিতে পারেনি। 1956 সালে আওয়ামী লীগ সরকার যখন গঠন করে তখন 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয় এবং শহীদ মিনার তৈরি করার প্রকল্প আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছিল, বাজেটে অর্থ বরাদ্দ দিয়েছিল। আমাদের ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেটা শুধু 52 না, আমাদের 48 সাল থেকেই সেই সংগ্রাম শুরু হয়েছিল। আর এই সংগ্রাম শুরু যখন হয়, বিশেষ করে 46 সাল থেকেই এই ষড়যন্ত্র। 47 সালে পাকিস্তান হওয়ার পর করাচিতে ডিসেম্বর মাসে একটা সম্মেলন হয়েছিল, শিক্ষা সম্মেলন। সেই সম্মেলনে প্রথম ঘোষণা দেওয়া হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই খবর ঢাকায় এসে পৌঁছাবার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম মিছিল করে এবং প্রতিবাদ করে। সালে মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসে। 21শে মার্চ রেসকোর্স ময়দানে
একটি জনসভা করে। পাকিস্তান প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলী জিন্নাহ সেটা ছিল প্রথম সফর। কিন্তু সেখানে ভাষণ দিতে যেয়ে সেই ভাষণে তিনি ঘোষণা দেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। ওই ময়দানেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছিল। এরপর 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন অনুষ্ঠান হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কনভেনশনে, সেখানেও বক্তৃতা দিতে যে আবার উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা তিনি দিয়েছিলেন। তখন ওই কনভোকেশনে যারা উপস্থিত ছিলেন সেই ছাত্র সমাজ সেখানে বসে তার প্রতিবাদ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশ ছাত্রলীগ, তমদ্দুন মজলিস এবং আরও অন্যান্য সংগঠনকে নিয়ে একটি ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 48 সালের 11ই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং সেদিন সেই ধর্মঘটে অংশগ্রহণ করতে যেয়ে সচিবালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু ছাত্রনেতা তাকে সহ আরও অনেক ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। 15ই মার্চ তারা মুক্তি পান। 16ই মার্চ আমতলায় যে সভা হয় সেই সভায় সভাপতিত্ব করেন সেদিনের ছাত্রনেতা শেখ মুজিব। ভাষার দাবির প্রতি জনগণের সমর্থন বাড়াতে সারা বাংলাদেশব্যাপী এই সংগ্রাম পরিষদের নেতারা সফর করতে শুরু করেন এবং প্রত্যেক জেলায় জেলায় সংগ্রাম পরিষদ তারা গড়ে তোলেন এবং সারা দেশব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এভাবেই কিন্তু আমাদের ভাষা আন্দোলনের যাত্রা শুরু। আর এই আন্দোলনে অংশগ্রহণ করতে এবং জনমত সৃষ্টি করতে গিয়ে জাতির পিতা যখন সফর করেন ওনাকে বারবার তখনও গ্রেপ্তার করা হয়। 48 সালে তিনি 11ই সেপ্টেম্বর ফরিদপুরে এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বক্তৃতা দিতে যেয়ে তিনি গ্রেপ্তার হন। আবার 49 সালে 21শে জানুয়ারি তিনি মুক্তি পান। 19শে এপ্রিল আবার তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই মাসে তিনি মুক্তি পান। আবার 14ই অক্টোবর তিনি গ্রেপ্তার হন। সেই গ্রেপ্তারের পর আর তিনি মুক্তি পাননি। সে 49 সালের অক্টোবর থেকে নিয়ে 52 সালের 27শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বন্দিদশায় ছিলেন। আর বন্দিদশায় থাকা অবস্থায়ও তিনি বাইরে ছাত্র নেতাদের সাথে যোগাযোগ রাখতেন এবং ভাষা আন্দোলনে সেখানে নির্দেশনা দেওয়া এবং পরামর্শ দেওয়ার কাজ করতেন। চিকিৎসার জন্য মাঝে মাঝে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হতো, তখনও ছাত্র নেতাদের সাথে তিনি দেখা করতেন এবং পরিকল্পনা নিতেন কিভাবে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া যায়। এভাবেই যখন আমাদের সংগ্রাম চলছে তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী আরেকটি খেলা শুরু করে। তারা উর্দুকে ইসলামিক ভাষা হিসেবে প্রচার করে আর বাংলাকে হিন্দুদের ভাষা হিসেবে তারা বলতে শুরু করে এবং আরবি হরফে বাংলা লেখার প্রবর্তন করবার উদ্যোগ নেয়। সেখানেও কিন্তু জাতির পিতা এবং আমাদের যারা সংগ্রাম পরিষদের নেতারা তারা সবসময় এর প্রতিবাদ করেছেন। খাজা নাজিমুদ্দিন 52 সালের 26 জানুয়ারি পল্টন ময়দানে জনসভায় আবার ঘোষণা দেয় যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই কথা বলার সাথে সাথেই বাংলাদেশের সকল ছাত্র জনতা তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভাষা সংগ্রাম পরিষদ আবার নতুন আন্দোলনে কর্মসূচি দেয়। 11ই ফেব্রুয়ারি পতাকা দিবস পালিত হয় এবং 21শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের বৈঠক ছিল। তখন প্রাদেশিক পরিষদটা ছিল জগন্নাথ হলের যে ভবনটা 16ই অক্টোবর ধসে গিয়েছিল, ওই ভবনটাই ছিল প্রাদেশিক পরিষদের। এখানেই তখন বৈঠক হয়েছিল। কাজে সেখানে একটি স্মারকলিপি দেওয়ার জন্য ভাষা সংগ্রাম পরিষদ তারা সিদ্ধান্ত নেয় এবং যখনই তারা সিদ্ধান্ত নেয় স্বাভাবিকভাবে যখনই কোনো আইনসভার বৈঠক বসে সে এলাকা
144 ধারা জারি করা হয়, কিন্তু সেই দিন ছাত্র সংগ্রাম পরিষদ তারা সিদ্ধান্ত নেন সেই 144 ধারা ভঙ্গ করে তারা সেখানে স্মারকলিপি দেবেন, এবং তখনই এই রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান নিয়ে সকল মানে ঢাকা শহর স্কুল কলেজে সমস্ত ছাত্র ছাত্রী সকলেই নেমে আসে। তখনই এই পাকিস্তানি শাসক গোষ্ঠী গুলি চালায়, আমরা আমাদের ভাষা সৈনিকদের হারাই। এভাবেই আমরা সংগ্রামের মধ্য দিয়েই আমাদের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করি। কারণ 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, সেই যুক্তফ্রন্ট জয়লাভ করে। 54 সালের যে নির্বাচন, যুক্তফ্রন্ট সরকার গঠন করে, মাত্র 15 দিনের মাঝে সেই সরকার ভেঙে দেওয়া হয়। এরপর 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রথম শাসনতন্ত্র রচিত হয়। সেই শাসনতন্ত্রে বাংলাকে উর্দুর সাথে সাথে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলা ভাষা সেই সময় মর্যাদা পায় যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এরই পথ বেয়ে আমরা 96 সালে যখন সরকার গঠন করি, তখন কানাডা প্রবাসী একজন বাঙালি, তার মাঝে দুজনের নাম ছিল সালাম এবং রফিক। রফিক মাত্র কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, আমি তার আত্মার শান্তি কামনা করি। এই সালাম এবং রফিক সহ আরও কয়েকজন ভাষাপ্রেমী বিভিন্ন দেশে, তারা একটি কমিটি গঠন করে যে মাতৃভাষা সংরক্ষণের জন্য, এবং তারা প্রস্তাব দেয় জাতিসংঘে। সেই সময় আমার কাছে খবর আসে, তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব। তিনি আমাকে জানালেন বিষয়টা, এবং জাতিসংঘ থেকে জানানো হয় যে কোনো সদস্য রাষ্ট্র যদি প্রস্তাব দেয় তাহলে তারা তা বিবেচনা করতে পারে। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই এবং এই প্রস্তাব আমরা পাঠাই, এবং 99 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দেয়। যে বাঙালি রক্ত দিয়ে তার মাতৃভাষার মর্যাদা সৃষ্টি করেছে, সেই মর্যাদা 21শে ফেব্রুয়ারি আজকে সারা বিশ্বব্যাপী সমাদৃত, এবং সারা বিশ্বের জাতিগোষ্ঠীর ভাষার অধিকার সংরক্ষণের দায়িত্বটা আজ আমাদের উপর পড়েছে। আমরা সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেছি, যেখানে ভাষা, বর্ণমালা, সাহিত্য নিয়ে গবেষণার পাশাপাশি সারা বিশ্বে হারিয়ে যাওয়া অসংখ্য মাতৃভাষা, সেগুলিও সংগ্রহ করা, গবেষণা করা, বিভিন্ন নৃগোষ্ঠী তাদের ভাষা সাহিত্য সেগুলি সংগ্রহ করা এবং এর উপর গবেষণা করার সুযোগ আমরা সৃষ্টি করেছি। বাঙালি জাতি সবসময় উদার জাতি। আমাদের বাংলা ভাষায় অসংখ্য বিদেশি শব্দ রয়েছে। ঠিক বাঙালি জাতি যেমন আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, ঠিক আমাদের ভাষা সাহিত্য ঠিক একই রকম উদার। আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে আমাদের আদর্শ সমুন্নত রাখতে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে, এবং এই সংগ্রাম কিন্তু এখনও বর্তমান। কাজী আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাঙালি জাতি শান্তিপ্রিয় জাতি। দক্ষিণ এশিয়ায় বা এই উপমহাদেশে বাংলাদেশে একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটা হচ্ছে ভাষাভিত্তিক রাষ্ট্র। ইউরোপের রাষ্ট্রগুলি কিন্তু ভাষাভিত্তিক, কিন্তু এই উপমহাদেশে বাংলাদেশই হচ্ছে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। কাজে আমাদের চিন্তা চেতনা, আমাদের যে লক্ষ্য এবং যে চেতনা নিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, সেই চেতনাকে সমুন্নত রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। যদিও প্রতিনিয়ত আমাদের মোকাবেলা করতে হয় বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী, নাশকতাকারী, যে নাশকতা আপনারা মাত্র কিছুদিন আগেও দেখেছেন, যে তাজা মানুষগুলিকে পুড়িয়ে মারা, মানুষের হাত কাটা, পা কাটা, রক কাটা, নানা ধরনের জঙ্গিবাদী ঘটনা। কাজেই আমরা এই ধরনের পরিস্থিতি আর চাই না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব
এবং এই দক্ষিণে এসে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যে শিক্ষা আমরা পেয়েছি সেই ২১-এর চেতনা থেকে, যে শিক্ষা পেয়েছি স্বাধীনতার চেতনা থেকে, সেই চেতনা নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ২১-এ পদক প্রাপ্ত গুণীজন, আপনাদের এই পুরস্কার আপনাদের দীর্ঘদিনের সাধনা, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। আমরা এমন অনেককেই পুরস্কার দিয়েছি যারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু বাঙালি জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি মনে করি আজ থেকে ২১-এর চেতনা বাস্তবায়নে আপনাদের দায়িত্বও অনেক বেড়ে গেল। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সুধীবৃন্দ, ২১-এর চেতনা ও স্বাধীনতার ৪ মূল স্তম্ভকে যারা অস্বীকার করে তারা ২১-এর শত্রু, স্বাধীনতার শত্রু। এদের মোকাবেলা করার জন্য আমাদের নতুন প্রজন্মের মধ্যে ২১-এর চেতনা আরও ছড়িয়ে দিতে হবে। এই জন্য বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা সমাজের প্রতিটি ক্ষেত্রে ও স্তরে পৌঁছে দিতে হবে। এর মধ্য দিয়েই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিশ্বসভায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আপন স্থান করে নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ২১-এ পদকপ্রাপ্ত বিশিষ্ট জনদের আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।